আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার যে ঘটনা, তিনি দেশে ফিরলে কি হবে? আর তিনি আদৌ ফিরবেন কি ফিরবেন না? এ নিয়ে আমার ব্যক্তিগত যে চিন্তা, এই চিন্তা আমি কিছুতেই দূর করতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, এটা শেখ হাসিনা নন কিংবা তারেক জিয়া নন কিংবা বেগম জিয়া নন। প্রতিটি মানুষই তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা থাকে। কারো মধ্যে কম, কারো মধ্যে বেশি। আপনি চিন্তা করুন যে আমরা অনেক কথা বলি। কিন্তু বাস্তবে ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে খুব অল্প কয়জন লোক তারা তাদের যে শত্রু তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছিলেন। এর মধ্যে সবার আগে আসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাম। আর এর বাইরে রাজনীতিবিদদের মধ্যে ধরুন গাজী সালাউদ্দিনের যে ক্ষমার দৃষ্টান্ত ক্রুসেডারদের প্রতি, এটি এক অনন্য উদাহরণ। এর বাইরে যেটি হয় সেটি হলো রাজনীতিতে কখনোই কাউকে ক্ষমা করতে হয় না, কোনো অবস্থাতে ক্ষমা করতে হয় না। এবং যখন একটা মানুষ একবার ভুল করে, সে সেই ভুলটি দ্বিতীয়বার রাজনীতিতে কখনোই সে মানে করতে চায় না, বা এটা রাজনীতিও সহ্য করতে পারে না। যেমন ধরুন তারেক রহমান সাহেব দেশে আসছেন, এসে তিনি বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তার পরিবারের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তিনি কোনো প্রতিশোধ নেবেন না। কিন্তু বাস্তবে কি তাই? আপনি গিয়ে দেখুন তো কি ঘটনা ঘটছে একের পর এক। আবার ধরুন উনি 2001 থেকে 2006 পর্যন্ত মূলত একটি ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেছেন। তার মা ক্ষমতায় ছিলেন, কিন্তু তার যে ক্ষমতার দাপট তার মায়ের চাইতে বেশি ছিল না কম ছিল, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ওই সময়গুলোতে তার যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, এই জমানাতে এসে এর একটা সিঙ্গেল জিনিস বাদ পড়েছে, আপনি কোনো অবস্থায় দেখাতে পারবেন না। মনে হবে 2001 থেকে 2006 জনাব তারেক রহমান সাহেব যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন। ওই সময়টাতে তার স্ত্রীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, এবং আপনি ওই সময় দেখেন যে তার স্ত্রী এবং তার অনেকগুলো যুগল ছবি আছে। হি যে বিলাভড ফাদার, তার সন্তানকে তিনি স্নেহ করেন, তার সন্তানও তার সঙ্গে অনেক খুনসুটি করে। এবং জাইমা যখন খুব ছোট, তখন তাকে তিনি কোলে করে, কাঁধে করে, মাথায় করে তিনি বিভিন্ন ছবি তুলেছেন। ওই সম্পর্কটি তার এখনো অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে যেহেতু উভয়েরই বয়স হয়েছে, এখন তারা একেবারে জীবনের প্রান্তসীমায়। নাও দে আর মানে তার স্ত্রীর বয়স কত আমি জানি না, কিন্তু তার বয়স তো 62-63 বছর। অন অ্যাভারেজে আমাদের এই বয়সটিকে বলা হয় বৃদ্ধ। তো কাজে এই সময়টিতে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এটি বেড়ে যায় যেকোনো দম্পতির জীবনে, এবং সেটা তিনি প্রদর্শন করছেন। তিনি নম্র এবং ভদ্র আচরণ করছেন, যেটি সবাই তিনি যখন রাগ হন কারোর সঙ্গে, তো তার রাগের যে মূর্তি বা সুরত, এটি সবাই জানেন, তার আপনজন। আর তিনি যে সবার সঙ্গে কোমল ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন বেশিরভাগ মানুষের সঙ্গে, এটাও সবাই জানেন। তো কাজেই আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অন্যদিকে যেটা আছে শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যদি তার ক্যারেক্টারিস্টিক্স 1973 তে দেখেন, তার যারা আপনজন আছেন তাদের কাছে শুনে দেখবেন। আমি আজকের কাজে যখন চাকরি করতাম ঠিক সেই সময়টাতে তার স্বামী উনি নিয়মিত আসতেন, ডক্টর এম ওয়াজেদ। তিনি লিখতেন আজকের কাগজে, এবং আমার পাশের টেবিলে বসতেন ফরিদ কবির। তো কবি ফরিদ কবির মূলত ওই সম্পাদকীয় পৃষ্ঠাটা দেখতেন। তো যত লেখক আজকের কাগজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের সম্পাদকীয় তৈরি হয়, যেটা বাইরের যারা কন্ট্রিবিউটর তারা এসে পত্রিকায় লেখা আরম্ভ করেন। এর আগ পর্যন্ত বিফোর আজকের কাগজ কেবলই মাত্র পত্রিকায় যারা চাকরি করতেন সহকারী সম্পাদক, তারাই পত্রিকার উপসম্পাদকীয় লিখতেন। তো সেই কারণে আজকের কাগজ বাংলাদেশে একেবারে নতুন ধারার জাতীয় দৈনিকে, এই যে এখন আমরা যারা অনেকে সম্পাদকীয় লিখছি বা উপসম্পাদকীয় লিখছি, আমাদের শুরুটা হয়েছিল আজকের কাগজ দিয়ে। এবং সেখানে শেখ হাসিনার যে হাজব্যান্ড, উনিও আসতেন। প্রচণ্ড আড্ডাবাজ, খোলামেলা টাইপের মানুষ। এমন কোনো কথা নেই, একটু খুঁচা দিলেই হলো। সে বাসর রাতের কাহিনী থেকে শুরু করে আর যা যা আছে একেবারে ফটাফট ফটাফট সব বলে দিতেন। তো বুঝতে পারেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু মানুষ যেভাবে জানি তার স্বামীর মাধ্যমে, তার স্বামী যদি সত্য কথা বলে থাকেন, তাহলে অন্য সবাই ঠিক আমাদের মতো নন। এর বাইরে ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি সহকর্মী রূপে 5টি বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি একই পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, সেখানে দেখেছি। ওনার কর্মী হিসেবে তাকে দেখেছি। আবার
ওনার দল থেকে চলে গিয়ে আরেকটি দলে যোগদান করেছি 2018 সনে। এরপর ওনার ঘরের মানুষ বাইরে বের হয়ে গেলে ওনার রাগ কেমন হয়, ক্রোধ কেমন হয়, ঘৃণা কেমন হয়, সেটাও দেখার সুযোগ হয়েছে। কাজেই এই যে শেখ হাসিনা সম্পর্কে আমি কোনো অবস্থাতেই আমার আবেগ, আমার উদ্বেগ এবং আমার উৎকণ্ঠা এটা আমি বন্ধ করতে পারছি না। আমার কথা বাদ দেন, ওনার যারা একান্ত আপনজন যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ কামাল, শেখ সেলিম, শেখ হেলাল, তারপর জনাব ওবায়দুল কাদের, সাবির হোসেন চৌধুরী, মানে যারা যারা তার একসময় খুব কাছের মানুষ ছিলেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান মান্না। আবার এই মানুষগুলো চলে গেছেন, সবাই সব কথা বলেননি, আবার অনেক অনেক কথা বলেছেন। তার মধ্যে সুরঞ্জিত সেনের সেই বিখ্যাত কথা যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা একটা মানে বিশাল রেকর্ড হয়ে আছে। তো এটা যে তার যে জিদ, শেখ হাসিনার যে জিদ, এই জিদকে স্বয়ং বঙ্গবন্ধু যাকে বলা হয় ভয় পেতেন, স্বয়ং বঙ্গবন্ধু ভয় পেতেন। তিনি বলতেন যে আমার এই মেয়েটা প্রচণ্ড জেদি। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, এটা 50-50 প্রকৃতির মধ্যে ধরেন। কিন্তু যদি তিনি এসে যান, যদি না আসেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এসে যান তাহলে আমাদের কি হবে, আমাদের কার কি হবে? তার একান্ত মানে ঘনিষ্ঠজন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখন প্রেসিডিয়াম মেম্বার আছেন। আমার পাশের বাসায় থাকতেন। বয়সে বড়, কিন্তু যেহেতু মানে মানুষের দুনিয়াতে একটা অবস্থা হলো যে আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় তাহলে আপনার বয়সে যত বড় হোক, পদ পদবি যতই থাকুক না কেন, অর্থের কাছে মানুষ সবসময় মাথা নিচু করে রাখে। তো আমি যে নেতার কথা বলছি, হি ওয়াজ মাই লিডার, স্টুডেন্ট লিডার। কিন্তু যেহেতু আমি তখনই সেই সময়টাতে 97-98 সনে সেই লেক্সাস V8 গাড়ি চালাতাম, নিজের বাড়িতে থাকতাম ধানমন্ডিতে। তো যার জন্য আওয়ামী লীগের যাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আসলে সেই ছাত্র জীবনের সম্পর্কটায় থাকিনি, ওটাকে অনেকটা প্রফেশনাল সম্পর্ক হয়ে গিয়েছিল। এর কারণ হলো নেতাদের অনেক প্রয়োজনে অনেকে হয়তো টাকা চাইতেন, আমি অনেকেরই দিতাম। এর কারণে হয় কি যে আমার একটা অবস্থান গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে আমি সেই নেতাকে একদিন দেখা সকালবেলা দেখে একা একা হাসছে। তার মধ্যে কী ব্যাপার, 1/11-এর সময় রাজনীতি কি আর করবেন না? বলে না ভাইয়া, রাজনীতি করবো না। আমি একা মানুষ, আমার একটা না দুটো মেয়ে আছে, এরকম বললেন। আমার কোনো ছেলে ঠেলে নেই, এদেরকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই, আর এদিকে তাকাবো না। তুমি তো জানো যে শেখ হাসিনা কী ধরনের প্রতিশোধ পরায়ণা মহিলা। উনি ইংরেজিতে ভিন্ডিকটিভ শব্দটি ব্যবহার করলেন। তো যা হোক, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতির এই কথাটা রাখতে পারেন। 11 পরে সরকার আসছে, তারা দলের সঙ্গে থাকছেন, পরবর্তীতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এখন নিরাপদ জায়গাতে আছেন। তো এভাবে দলের মধ্যে, দলের ভিতরে, দলের বাইরে, মানে তার সম্পর্কে তার যারা আপনজন, সে আপনজনরাই তাকে প্রচণ্ড ভয় পান। জামাতের অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, জাতীয় পার্টি, মানে তিনি তার ক্রোধের জায়গা থেকে, রাগের জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে একজনকে এক চুল ছাড় দেননি। 2 নম্বর হলো যে তিনি যে বিষয়গুলো প্রতিশোধ নিতে চেয়েছেন, তার সুযোগ হওয়া মাত্র সেই প্রতিশোধের একটা সিঙ্গেল জায়গাতে তিনি ছাড় দেননি। এলো তার বাস্তবতা। এবং তিনি যেটা করতে চেয়েছেন, ভালো হোক মন্দ হোক, তিনি সেটা করেছেন। কাউকে ভালোবাসার দরকার, সে দুনিয়ার যত মানুষ খারাপ বলুক না কেন, তাকে তিনি স্নেহের যাকে বলে বন্ধনে আবদ্ধ রেখেছেন। একটা সময় আমাকে খুব স্নেহ করতেন, আমাকে স্নেহ করতেন, কিন্তু পুরো আওয়ামী লীগের সবাই, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ অ্যাগেনস্ট মি। তিনি মাঝে মধ্যে অবাক হয়ে যেতেন যে একটা বাচ্চা ছেলে নতুন এমপি হয়েছে, আওয়ামী লীগের শেষ সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে সবাই দল বেঁধে কেন এই ছেলেটার বিরোধিতা করছে। তিনি আরও আমার প্রতি তার যে স্নেহ, এটা আরও বাড়িয়ে দিলেন। শেষের দিকে যেটা হলো, সালমান সাহেবের সঙ্গে যে ঘটনা, ওটা একটা দুর্ঘটনা ছিল এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি জেলে গিয়েছি, ইচ্ছা করে আমি জেলে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বয়সে তরুণ ছিলাম। তো যার জন্য আমার কাছে মনে হয়েছে জেলে যাওয়া বা একটু ঘাড় টাড়ামি দেখানো। কিন্তু এখন বুঝতে পারি যে প্রধানমন্ত্রী হলেই আসলে সবাইকে সব জিনিস করা যায় না, সবাইকে ফেভার করা যায় না সবসময়টা। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তার একটা লিমিটেশন আছে। আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেকগুলো লিমিটেশন রয়েছে। ফলে তিনি ইচ্ছা করলেই তার সঙ্গে কারো যে সম্পর্ক, সব সম্পর্ক তিনি ওন করতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন, সবাইকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা একেবারে অসম্ভব ব্যাপার। শেখ হাসিনার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল। ফলে আমার যে তার প্রতি কনসিডারেশন, যে সবসময় তিনি আমাকে রক্ষা করবেন, আমার পক্ষে করবেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আসলে ভুল ছিল। আমি কখনোই তার কাছে যাইনি, আমি চাইতাম যে তিনি আমাকে ডাকবেন। তো এনিওয়ে, যাই হোক, এখন যেটা হলো যে তার এই যে প্রতিশোধ গ্রহণ করার যে ক্ষমতা, এটি প্রবল, এটি ব্যাপক। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি কোনো অবস্থাতেই কাউকে কোনো উপকার করলে আর কাউকে কোনো বিষয়ে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওটাও তিনি ভুলেন না।
স্বয়ং এরশাদ সাহেব আমাকে একাধিকবার যখনই এরশাদ সাহেবের সাথে দেখা হতো উনি বললেন, হাতটা ধরে বলতেন, খুব স্নেহ করতেন, ও রনি, মানে শেখ হাসিনা নাম ধরে বলতেন যে, ও এত খোঁটা দেয় কেন? কথায়, কথায় আমাকে খোঁটা দেয়। এই আপনাকে এটা দিছি না, এটা দিছি না, কথায়, কথায় সবার সামনে, লোকজনের সামনে খোঁটা দেয়। এরপরে এই যে ধরেন উনার দলের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে যে কাজটি দিয়েছেন, উপকার করেছেন, একটা কন্ট্রাক্ট দিয়েছেন, তিনি কথায়, কথায় তাদের সবাইকে একেবারে লোকজনের সামনে খোঁটা দিতেন। এটা করে দিছি না, এই তোকে এটা দিয়েছি না, তোকে এটা দিয়েছি না, ইত্যাদি, ইত্যাদি। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, তাহলে তার সারা জীবনের সেই চরিত্র, তার সঙ্গে এই গত ২ বছরে যা কিছু হয়েছে, প্রতিটা জিনিস আপনি নিশ্চিত থাকেন, তার যদি মতিভ্রম না হয়, ব্রেন যদি পুরো নষ্ট না হয়ে যায়, নিউরন যদি বেইমানি না করে, তাহলে তার যে প্রতিহিংসা অতীতের যে কোনো সময়ের চাইতে কয়েক গুণ বাড়বে। এবং এই জন্যই আমরা যারা তারা কাছে থেকে চিনি, আতঙ্কটা ওখানেই। এখন শিরোনামে আসি। প্রথম হলো যে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, শেখ হাসিনাকে যারা জানেন, বিশ্বাস করেন এবং শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িয়ে গেছে, এখন এমন একটা জায়গাতে কোটি কোটি মানুষ পড়ে গেছে যে তারা ইচ্ছা করলেও জামাতে যোগদান করতে পারছে না, ইচ্ছা করলেও বিএনপিতে যোগদান করতে পারছে না। কারণ মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, বাড়ি ঘর লুট করে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে যে সবাইকে প্যাক করে মেড ইন, যাকে বলা হয় আওয়ামী লীগের তৈরি সামগ্রী হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা উইন্ডো খুলে রাখা হয়নি, আইদার আওয়ামী লীগের রাজনীতি করবে, অথবা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসবে, এনসিপিতে আসবে, জামাতে আসবে। এদের সংখ্যা ৬ কোটি। এই লোকগুলোর স্ত্রী, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু প্রতিপক্ষ ব্যবহার করছে, কিন্তু তাদেরকে ওন করছে না। ফলে এই লোকগুলোর কাছে এখন শেখ হাসিনা অতীতের, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন, অনেকের অভিমান ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, আর এখন বলছে যে না, আমার জীবনের বিনিময় হলো শেখ হাসিনা বাংলাদেশে আসুন। এই লোক হলো 100%, এরা শতভাগ শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি ধরেন বিএনপি, জামাত, অন্য যারা আছেন, তাদের একটা বিরাট শ্রেণী যারা না না আসবে না, সবার সামনে বক্তব্য দিচ্ছে এটা ইম্পসিবল, এইভাবে কেউ আসছে নাকি, দুনিয়াতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু রাতে যখন স্ত্রীর সঙ্গে আলোচনা করবে, সন্তান সন্ততির সঙ্গে আলোচনা করবে, ঠিক সেই সময়ে তার মনে হবে যে শেখ হাসিনার জমানাতে আসলে তার সঙ্গে কি করা হয়েছে, যদি আসে তাহলে কি হবে, ইত্যাদি, ইত্যাদি। এবং দেখবেন যে আজকে খুব সংগ্রামী বক্তব্য দিলেন অনেকে, কালকে আর সেই সংগ্রামী বক্তব্যটা দিচ্ছেন না, এবং কথা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই যে শেখ হাসিনার আশা নিয়ে যে ক্ষণে ক্ষণে যাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এদের সংখ্যা 50-50 যারা আছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। বড় জোর 1 থেকে 1.5 কোটি, 1 থেকে 1.5 কোটি লোক আছে যারা এরকম 50-50 মনে করেন, আর 6 কোটি 100% মনে করেন। আর অন্যান্য যারা তরুণ আছেন, সেটা এনসিপির হোক, অন্যান্য যারা হোক, তারা যারা বক্তব্য দেননি, কিন্তু তাদের এই গত 2 বছরের যে কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী, আপনি দেখেন কবে একজন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্র খুঁজে বের করেছে। কবে মেজর মুজাফফর পালিয়ে গেছেন এবং জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে যারা সেই অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লোপাট করেছে, তাদের এই যে দুদকের মাধ্যমে বলেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বলেন, তাদের যে ইভেন শেখ হাসিনার সঙ্গে তিনি হেলিকপ্টারে উঠে, শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে কাদের সঙ্গে কথা বলেছেন, সেই ভয়েস রেকর্ডগুলো, একদম ভয়েস রেকর্ডগুলো এখন যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের হাতে আছে। এবং এগুলো শেখ হাসিনার যারা আপনজন তারা কিন্তু মুছে দিয়েছিলেন মূল হার্ড ডিস্ক থেকে, কিন্তু কী করে যেন প্রযুক্তির মাধ্যমে এই পুরো জিনিসগুলো রিকভারি করা হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। ভবিষ্যতে যারা আসবে তারা দেখবেন যে এই সরকারে যা করেছে গত 2 বছরে, মানে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস সরকার, তার সঙ্গে এই যে আমরা সমাজে যারা বিভিন্ন লোকজন আছি, আমরা যে কাজগুলো করেছি, এগুলো দেখবেন কীভাবে পাই করে আপনার সবাই আদায় করছে। এবং সেই দিক থেকে যেটা হলো যে এই যে এখন দেখেন আপনি প্রশাসন বলেন, মানে গত 2-4টি মাসে বিএনপি যেভাবে ব্যাপক পরিবর্তন করেছে। আবার ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে জামাত যে কাজগুলো করে ফেলেছে, তো ঠিক সেম কাজ জামাত যদি পারে, বিএনপি যদি পারে, আওয়ামী লীগ আরো কত সুন্দর করে পারতে পারে। ফলে কি হলো, তার যে এই আগমন, আশা, সেই আশা ফিরে আসা, তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি, তার সঙ্গে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কে পুরো জিনিসগুলো এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে, আপনি ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এর বাইরে যেতেও পারছেন না, যাওয়াও যাচ্ছে না।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।